আসছে বাজেটের ক্ষণগণনা শুরু করেছেন সংশ্লিষ্টরা। আগামী অর্থ বছর যখন যারা ট্যাক্স প্রদান করবে তাদের ক্ষেত্রে এটা 25% জায়গায় 30% লেভেল চলে যাচ্ছে, যে কারণে বিদ্যমান 2cc নিয়ে রয়েছে নানা বিতর্ক। irrespective of any rule or regulations, এইটা 2cc দ্বারা ওই সবগুলা ঊর্ধ্বে তারা একটা সিদ্ধান্ত চাপায়া দিতে পারে। তাদের সর্বোচ্চ ক্ষমতা যেটা আছে সেটা হচ্ছে 2cc, অর্থাৎ আইনের একটি মাধ্যম, আইনের একটি ধারা, যে ধারায় কমিশন সকল আইন কানুন প্রচলিত নিয়ম কানুনকে বাইপাস করে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারে। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিব এক নজরে কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 21.65 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,226 পয়েন্ট। লেনদেন 141 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 1,955 কোটি টাকা। তবে বাজার মূলধন কমেছে 6,577 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 176টির, কমেছে 184টির এবং অপরিবর্তিত রয়েছে 34টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 73.39 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,576 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 33 কোটি 99 লাখ টাকা। এছাড়া 318 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 31টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজ হাউসের পক্ষে ফারাবী মাসুম খান। ইকোনমিক প্যারামিটারগুলিকে যদি আমরা আমলে নেই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা 87% ইমপ্রুভ করেছে এবং আমাদের রিজার্ভটা যেটা ইউএস ডলারে সেটাও দেখা যাচ্ছে যে 29 বিলিয়নের দিকে চলে গেছে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমিক ইমপ্রুভমেন্টটা কিন্তু চোখ দিয়ে দেখা যাচ্ছে এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে এটাকে এত কম সময়ের মধ্যে একটা ইমপ্রুভমেন্টের দিকে আনতে পেরেছে সেটার কারণেই কিন্তু পাবলিকের কনফিডেন্স গ্রো করেছে। এন্ড সেটার জন্যই আমরা মার্কেটে আপাতত যে একটা রিল্যাক্সড স্টেট দেখছি, যার কারণে টার্নওভারটা একটু বৃদ্ধি পেয়েছে এবং আমাদের ট্রেড ভলিউমটা এই কারণেই বেড়েছে, যার কারণে বলা যায় যে মার্কেটে একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এই সপ্তাহে। এবং এটার সাথেই বলা যায় যে যদিও আমাদের দেখা যাচ্ছে যে ট্রেজারি বিল বন্ডের রেটটা কিন্তু আবার একটু উঠার দিকে গিয়েছে, সেটাও কিন্তু মার্কেটের উপর যে প্রভাবটা পড়ার কথা সেটা পড়ে নাই দেখে বলা যাচ্ছে যে সামনের দিনে মার্কেট আরেকটু অগ্রসর হতে পারে। এন্ড সেই জায়গাতে দেখা যাচ্ছে যে টার্নওভারের শীর্ষে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ওরিয়ন ইনফিউশন, লাভেলো, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রি, খুলনা পেপার, লিন্ডা বিডি, হাক্কানি পল, রবি, শাইনপুকুর, স্কোয়ার ফার্মা এরা টপ টার্নওভার হিসেবে আমাদের বাজারটাকে লিড দিচ্ছে। এবং তার সাথে দেখা যাচ্ছে যে প্রাইস চেঞ্জ যদি আমরা দেখি তাহলে এই সপ্তাহে সবচেয়ে টপ গেইনারের মধ্যে 32% নিয়ে আছে এস আলম, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ আছে 21%, শাইনপুকুর সিলামিক রয়েছে 21%, আর তার সাথে দেখা যাচ্ছে শ্যাম্পু সুগার আছে 21%। সো এরা আপাতত টপ প্রাইস চেঞ্জের দিকে আছে। এবং টপ লুজারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে আলিফ ইন্ডাস্ট্রি, তারপরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার এরা হচ্ছে লুজার লিস্টে আছে। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু ব্যাংকে আপাতত একটা নন পারফর্মিং লোনের সার্কুলার আসতেছে জুলাইয়ের দিকে এবং তাদের এএলএস সাপোর্ট, অ্যাসিওর লিকুইডিটি সাপোর্ট যেটা বাংলাদেশ ব্যাংক দিত প্রাইমারি ডিলারদেরকে, সেটাকে বন্ধ করা হচ্ছে। তো সেটার কারণে ব্যাংকগুলোর একটু লিকুইডিটি ক্রাঞ্চ হলেও আসতে পারে। এন্ড সেটার কারণেই পাবলিকের সেন্টিমেন্টে আমরা দেখতে পাচ্ছেন যে প্রাইস চেঞ্জে কিন্তু বেশিরভাগ লুজারের ক্ষেত্রেই ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিরাজ করছে। এন্ড সেখানে বলা যায় যে মার্কেটে আপাতত একটা টার্ন অ্যারাউন্ড হতেই পারে, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেহেতু আবার একটা লিকুইডিটি ক্রাঞ্চ, পাবলিক কনফিডেন্স সেখানে আবার একটু কম হতেই পারে। এন্ড সেখান থেকে ফান্ডটা চ্যানেল হয়ে ক্যাপিটাল মার্কেটে আসতে পারে, যেটা নাকি আমরা টার্নওভারের বৃদ্ধিতে লক্ষ্য করতে পারছি। আসছে বাজেটের ক্ষণগণনা শুরু করেছেন সংশ্লিষ্টরা।
নানা মহলের নানা দাবি আর প্রস্তাবনায় এনবিআর পার করবে ব্যস্ততম সময়। তবে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত শেয়ার বাজারকে চাঙ্গা করতে ট্যাক্সের আনতে হবে বেশ কিছু পরিবর্তন। তো আছেন যে গত অর্থ বছরে মানে রেগুলার ট্যাক্সের যে ইন্ডিভিজুয়াল লেভেলে যে ট্যাক্সের যে সর্বোচ্চ স্ল্যাব 25% ছিল, এটা এই বছর বা অর্থাৎ আগামী অর্থ বছর যখন যারা ট্যাক্স প্রদান করবে তাদের ক্ষেত্রে এটা 25% জায়গায় 30% স্ল্যাবে চলে যাচ্ছে, অর্থাৎ HNI-দের 30% মতো। তার সাথে আবার তাদের সারচার্জের বিষয় আছে। তো এই বছর যেহেতু ক্যাপিটাল গেইনের উপর আবার ট্যাক্স আসছে, তো সেই ক্যাপিটাল গেইন যদি স্টক মার্কেটের ক্ষেত্রে 15% করা হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে যাদের লস ক্যারি করে আসছে, বিগত আপনারা জানেন 10-12 বছর যাবতীয় বাজারের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে আসছে। অধিকাংশ ইনভেস্টরই কিন্তু লসে তার পোর্টফোলিও সে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করছে। তো এক্ষেত্রে যে আইটেম যে শিফটিং এর যে বিষয়গুলো অথবা নতুন যে ইনভেস্টমেন্ট যে আসবে, সেই জায়গাগুলোতে আমরা বিশাল একটা গ্যাপ দেখতে পাচ্ছি। যারা লসের শেয়ার কিনে বসে আছে, যে একটা শেপ চেঞ্জ করে বা কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার যা ভুল হয়েছে, সে বুঝতে পারছে যে এই আইটেমটা শিফট করে অন্য একটা আইটেম, লুক্রেটিভ আইটেমে যে শিফট করবে, এই শিফটটা হচ্ছে না। কারণ তারা মনে করতেছে যে লসটা যদি রিয়েলাইজ করি, এই লসটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করার না সুযোগ রাখা হয়, ইতিমধ্যে আয়কর আইনের মধ্যে কিন্তু এই সুযোগটা রাখা হয় নাই। যেমন কর অব্যাহতিপ্রাপ্ত আয় বা হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়ের ক্ষেত্রে জেড টানার বিধান রাখা হয় নাই, এবং কোম্পানির ক্ষেত্রে এই জেড টানার বিধানটা নেই। তো এই যদি ক্যাপিটাল লসের যে বিষয়টা, এটা যদি পরবর্তী বছরে যদি এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করার সুযোগটা রাখা না হয়, সেক্ষেত্রে যারা এই মার্কেটে নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে এবং যারা লসে আছে, তারা নতুন ফান্ডও যখন নিয়ে আসতে চাচ্ছে না, আবার ক্যাপিটাল গেইনের উপর বা বাজারের এই ভালনারেবল সিচুয়েশনের জন্য নতুন কোনো ইনভেস্টরও কিন্তু ওইভাবে সৃষ্টি হচ্ছে না। তো আমার মনে হয় যে আসন্ন যে বাজেটে এনবিআর এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা উচিত। পাশাপাশি আপনারা জানেন যে ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে আগে একটা লেভেল পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড করমুক্ত ছিল, এটা তুলে ফেলা হয়েছে, এবং এবছর ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ক্ষেত্রে ট্যাক্সের কিন্তু বিশাল একটা পার্থক্য, বৈষম্য আমরা দেখতে পাই। সেক্ষেত্রে কোম্পানির জন্য 20% ট্যাক্স করা আছে ক্যাপিটাল ডিভিডেন্ডের উপর, আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা রেগুলার স্ল্যাবে, যেটা HNI-দের ক্ষেত্রে এটা প্রায় 30 প্লাস তার সারচার্জ 40.50 মতো পড়ে যাচ্ছে। তো এত বড় একটি গ্যাপ রেখে সেক্ষেত্রে ডিরেক্টররা ভালো ডিভিডেন্ডের ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছে, পাশাপাশি নতুন ইনভেস্টর সৃষ্টি হচ্ছে না, এবং ক্যাপিটাল মার্কেটে যে ইনস্ট্রুমেন্টের গুলোর প্রতি মানুষের যে একটা ইনভেস্টরদের যে একটা অ্যাট্রাকশন, এটা কিন্তু সৃষ্টি হচ্ছে না। এর ফলে আমরা কিন্তু নতুন ইনভেস্টরও তৈরি করতে পারছি না। দর্শক, বিশ্বের বিভিন্ন দেশে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার কাছে একটি স্পেশাল পাওয়ার বা অস্ত্র রয়েছে, যার নাম 2CC। এই 2CC আইনের প্রয়োগ করে শেয়ার বাজার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন আদেশ জারি করা হয়। অন্যান্য দেশে 2CCর অপপ্রয়োগ হলে তার জবাবদিহিতা করতে হয় ঊর্ধ্বতন দপ্তরে, কিন্তু আমাদের দেশে রাখা হয়নি সে বিধান, যে কারণে বিদ্যমান 2CC নিয়ে রয়েছে নানা বিতর্ক। 2CC ধারাতে যেটা বলা আছে সেটা হলো যে ইররেসপেক্টিভ অফ এনি রুল অর রেগুলেশনস, এইটা 2CC দ্বারা ওই সবগুলা ঊর্ধ্বে তারা একটা সিদ্ধান্ত চাপায় দিতে পারে। সো এই যে ধারাটা, এত বিশাল একটা পাওয়ার এসিসির কাছে আসে, এই পাওয়ারটা অনেক ক্ষেত্রে অনেক দেশেই আছে, কিন্তু সেখানে যেটা হয়, যখনই রেগুলেটর সেটা রিভোক করে, যে ওই 2CCর আন্ডারে যখনই তারা কোনো সিদ্ধান্ত নেয় সেটা অন্যান্য আইন ব্যতি রেখে, তখনই কিন্তু একটা কমিটি আছে, সেখানে ফাইন্যান্স কমিটি আছে বিদেশে, আমেরিকার কথাই বলি, সেখানে ওই কমিটির কাছে এই রেগুলেটরকে গিয়ে তাদেরকে করতে হয় জাস্টিফাই, যে তারা জাস্টিফিকেশন যদি না দিতে পারে, যদি স্যাটিসফাইড না হয় সেই কমিটি, তাহলে সেই ইয়েটা আবার ব্যাক করতে হয় তাদেরকে, সেই আইনটা আবার রিটার্ন করতে হয় না। পুঁজিবাজার এটা ওপেন থাকবে, সবার জন্য ওপেন থাকবে, যার সিদ্ধান্ত সে নিবে। এখানে রেগুলেটরের আইসা অযাচিতভাবে কোনো কন্ট্রোল করার কোনো রকমের কোনো কারণ নাই। সো আমার যেটা প্রপোজাল হলো যে 2CC যেটা যখনই এটা রিভোক হবে, সাথে সাথে সেটা ফাইন্যান্স মিনিস্ট্রিতে হতে পারে, সেটা যে কোনো একটা ফোরাম সরকার করে দিক, সেখানে SEC
কোর্টকে গিয়ে সেখানে সেটা জাস্টিফাই করা, যদি না হয় তাহলে সেটা রিটার্ন হবে যে অর্ডারটা দিয়েছেন, এবং এসইসি সেখান থেকে বের হয়ে আসতে হবে। দেশের শেয়ার বাজারের অংশীজন যারা আছে তাদের কিন্তু দীর্ঘদিনের একটি অভিযোগ আছে যে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিন্তু যখন স্বাভাবিক প্রক্রিয়াকে বাইপাস করে কখনো কখনো তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা যেটা আছে সেটা হচ্ছে 2cc, অর্থাৎ আইনের একটি মাধ্যম, আইনের একটি ধারা, যে ধারায় কমিশন সকল আইন কানুন প্রচলিত নিয়ম কানুনকে বাইপাস করে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারে। এটা প্রয়োজন আছে বলে কিন্তু সংবিধানে বা সিভিল অ্যাক্টে কিন্তু সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ যে কোনো সার্বিক পরিস্থিতি একটা ফোর্স মেজরে হয়তোবা এই সমস্ত সিদ্ধান্তে কমিশনকে আসতে হতে পারে। কিন্তু আমরা দেখেছি এই সিদ্ধান্তের চূড়ান্ত অপব্যবহার। কমিশন আগের দুই কমিশনকে আমরা দেখেছি যখনই তারা কোনো মনে করেছে স্বাভাবিক প্রক্রিয়াতে কোনো আইপি অনুমোদন করা দেওয়ার সম্ভাবনা, স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারেন না, বা বাস্তবায়ন করতে গেলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে, অথবা আইনের সম্মুখীন হতে হবে, অথবা নানা বাধার সম্মুখীন হতে হবে, অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোনো অন্যায় সিদ্ধান্ত সেটা প্রতিবাদের সম্মুখীন হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিড়িয়া স্টক এক্সচেঞ্জ, অথবা বাজারে যারা মিডিয়া আছে আমরা যাদেরকে বলি তাদের বিরোধীদের সম্মুখীন হতে হবে। তখনই আমরা দেখেছি কমিশনকে 2cc নামক অস্ত্রকে প্রয়োগ করতে, কারণ এটা এমন একটি আইন যে আইনে তার সকল ক্ষমতা দেওয়া আছে, আমরা সেই আইন মানতে বাধ্য। প্রশ্ন হচ্ছে এখন সময় এসেছে এই মারণাস্ত্রের অপপ্রয়োগ বন্ধ করা, যেটা আমরা এই কমিশনকে দেখেছি। এই কমিশন সেই পথে হাঁটছে না, এটা তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই। একইভাবে বলতে চাই বিগত দিনে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বিগত 15 বছরে কয়টি 2cc প্রয়োগ হয়েছে, সেই প্রয়োগগুলি কি বিনিয়োগকারীর স্বার্থে গেছে না বিনিয়োগকারীর স্বার্থের বিপক্ষে গেছে? যদি বিপক্ষে যেয়ে থাকে তাহলে তার তদন্ত করা উচিত, এবং যারা এগুলিকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করি। দর্শক, দেশের পোশাক খাত রপ্তানির ক্ষেত্রে একসময় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে নিতে হতো নানা ছাড়পত্র। এতে সময় ক্ষেপণ ও অর্থ ঘুষের দৌরাত্মে পোশাক কোম্পানির মালিকরা অনেক সময় অর্ডার হারিয়ে হয়ে পড়তেন অতিষ্ঠ। তাই সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ওই সময় বিজিএমইএ নিজেরাই করেন নিজেদের নিয়ন্ত্রণ, যে কারণে প্রাণ ফিরে পায় দেশের পোশাক খাত। তেমনি এক সংকটের মধ্যে রয়েছে দেশের পুঁজিবাজার। তাই এই সেক্টরের নিয়ন্ত্রণের ভার সম্পূর্ণ বিএসইসির কাছে না রাখার পক্ষে বিশেষজ্ঞরা। এসইসি শুধু ওভারসি করবে, কেউ বাজারে রং প্লে করছে কিনা, কেউ ম্যানিপুলেটিভ মুভ করছে কিনা, এই জিনিসগুলো এসইসি দেখবে, আর বাজার রেগুলেট করবে ডিএসসি। সো ডিরেগুলেশনের একটা বিষয় কিন্তু আমরা সামনের দিনে দেখছি, এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে সামনের দিনে হয়তো 1-2 বছরের ভিতরে আমরা দেখতে পারবো যে টোটাল ডিরেগুলেটিভ একটা মার্কেট হয়ে গেছে, এবং এই ডিরেগুলেশন হওয়া প্রত্যেক জায়গায়, শুধু এই যে এসইসি ডিএসসি ক্যাপিটাল মার্কেট নয়, প্রত্যেক জায়গায় যে জায়গায় রেগুলেশন দ্বারা ইয়ে করা আছে, কন্ট্রোল করা আছে, সেই সব ডিরেগুলেট করা উচিত। এবং আমি আগামী 1.5-2 বছরের ভিতরে সেটা আমি আশা করছি যে বাংলাদেশের বাজার, প্রত্যেকটা বাজার, শুধু ক্যাপিটাল মার্কেট না, প্রত্যেকটা জায়গায় যেখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে সেখানে ডিরেগুলেট করে বাজারটাকে ফ্রি করা, এবং সেখানে দায়িত্ব নেওয়া। যদি সে ডিরেগুলেট হয় তাহলে ডিএসসিকে সে দায়িত্ব নিতে হবে, ডিএসসিকে সেই প্রস্তুতি থাকতে হবে, এবং এইটা যদি আপনি করতে পারেন তাহলে বাজারটা খুব স্মুথলি চলবে। দর্শক, 2025 সালের 3 মাস চলছে, এখনো পর্যন্ত স্টক এক্সচেঞ্জ দেখেনি 1000 কোটি লেনদেনের মুখ। দিনের পর দিন অনাস্থায় স্থবির হয়ে পড়েছে পুঁজিবাজার, বড় বিনিয়োগকারীরাও নেই পাশে। বাজার যখন আস্থা হারাবে, বিনিয়োগকারী যখন পুঁজি হারাবে, বাজার যখন অস্থিতিশীল হবে, এবং পুঁজিবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যখন বিশৃঙ্খলা এবং অস্থিরতা দেখা যাবে, তখন বাজারে যারা বড় বিনিয়োগকারী, বাজারে যারা মুভার্স এন্ড শেকার্স আমরা যাদের বলি, যারা বড় পুঁজি নিয়ে বাজারে কারবার করেন, যাদের ট্রানজ্যাকশন ভলিউম থাকে বাজারে 70-80%, তারা কখনোই বাজারে তাদের পুঁজি খাটাবেন না, বা তারা পুঁজি লগ্নিও তারা এখানে করবেন না, কারণ তারা হচ্ছে সুযোগ সন্ধানী। তারা এখানে লাভ করবার জন্য আসেন, কোনো পুঁজিবাজারের প্রতি ভালোবাসা বা প্রেম থেকে তারা কিন্তু এখানে পুঁজি বিনিয়োগ করেন না। তারা পুঁজি লগ্নি করেন এখান থেকে আবার ফায়দা লুটবার জন্য। ফলে বাজারে যদি পরিবেশ না থাকে, বাজারে যদি তারল্য সংকট থাকে, বাজারে যদি প্রচুর পরিমাণে বিনিয়োগকারীর সম্মিলন না থাকে, তাহলে বড় বিনিয়োগকারী বাজারে কখনোই আসবে না। এটাই শাশ্বত ধর্ম। দর্শক, চৈত্র মাসের খররৌদ্রের তাপে মাঠের ঘাস লাল হয়ে মাটির সঙ্গে মিশে যায়। বৈশাখের এক পশলা বৃষ্টি আসলে ঘাসগুলো আবার জেগে ওঠে, ধারণ করে সবুজের রং।
তেমনি পুঁজিবাজারের চলমান সংকট কেটে গিয়ে সামনে ভালো সময় আসছে এমনটাই মনে করেন দেশের পুঁজিবাজারের প্রবীণ সাংবাদিক, অর্থ ও পুঁজিবাজার বিশ্লেষক জনাব ফজলুল বারী। আগের চেয়ারম্যানের বিরুদ্ধে, কমিশনারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তেমন একটা ছিল না। 96-এ দুজন কমিশনার ছিল যারা একটু বিতর্কিত ছিল এবং তাদের ছিল। এখন তো একেবারে পুরা লট এসএসসির A to Z প্রায় করাপ্ট। তো বিশেষ করে নতুন যে সমস্ত যে 127 জন আপনার সময় এই করোনাকালীন সময়ে শিবলি সাহেবের সময় নিয়োগ দেওয়া হয়েছিল অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধভাবে, তারা তো এক একজন এখন মানে বহু কোটি টাকার মালিক। এটা চিন্তা করা যায় না যে একটা রেগুলেটরি মার্কেটের এত সংস্থার যদি ডিসঅনেস্ট থাকে, সে মার্কেটকে কীভাবে রেগুলেট করবে। বর্তমান কমিশনকে বলবো, যারা কাজ করতে জানেন না এবং কাজ জানেন না, এই মার্কেট জানেন না, এই মার্কেট অত্যন্ত সেন্সিটিভ মার্কেট। এই মার্কেটের সাথে ইন্টারন্যাশনাল, জাতীয় এবং আন্তর্জাতিক মেসেজ যায়। দয়া করে এই চেয়ারটা ছেড়ে দেন, আর যদি পারেন তাহলে থাকেন, যদি না পারেন থাকবেন না। বিনিয়োগকারীদের আমি বলবো যে কষ্টার্জিত টাকা, এখন টাকার ভালো শেয়ার যদি কেনা থাকে আপনারা সেই শেয়ার বিক্রি করবেন না, পারতপক্ষে বিক্রি করবেন না। মার্কেট একদিন না একদিন মানে ঘুরে দাঁড়াবে। দর্শক, বর্তমান শেয়ার বাজারে নিজেকে ধরে রাখা অত্যন্ত দুরূহ কাজ। ডে ট্রেডার আচরণের পুঁজিবাজারে অল্প লাভেই শেয়ার ছাড়ছেন নতুন বিনিয়োগকারী। গুটি কয়েক শেয়ার ছাড়া কোনোটি এগোচ্ছে না বেশি দূর। তাই এখানে বিনিয়োগ শিক্ষা গ্রহণ করে নিজেকে তৈরি করার কোনো বিকল্প নেই। সবসময় নিউজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভুয়া নিউজের ফাঁদে পড়ে পুঁজি হারানোর সম্ভাবনা থাকে। খেয়াল রাখতে হবে নিউজের চেয়ে মার্কেটে এই নিউজটির প্রতিক্রিয়া কি, সেটাই অধিক গুরুত্বপূর্ণ। দক্ষ বিনিয়োগকারীদের বৈশিষ্ট্য হলো কে কত আগে নির্ভুল তথ্য পাবে এবং সেগুলো বিশ্লেষণ করে মার্কেটে অবস্থান নেবে। তার উপরে সফলতা তত বেশি নির্ভরশীল। পুঁজিবাজারে অতি লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না, যে কারণে ট্রেডে পোর্টফোলিওর 2% ওপরে ঝুঁকি নেওয়া অনুচিত। লসকে সবসময় সহনশীল মাত্রায় রাখুন। নিজের সহ্য ক্ষমতার মধ্যে ঝুঁকি নিন, ঋণের অর্থে ঝুঁকি নেবেন না। কিছু সময়ের জন্য বিরতি নিন, মনকে প্রফুল্ল রাখুন, পরিবারের সঙ্গে সময় কাটান, বাজার থেকে দূরে থাকুন। এতে চাপ কমে, ভুল কমে, আসে সাফল্য। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। পতন থেকে বের হতে পারছে না যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 4.15% কমে দাঁড়িয়েছে 40,814 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 3.78% কমে দাঁড়িয়েছে 5,522 পয়েন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের মতো পতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.62 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 8,543 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 3.64% কমে দাঁড়িয়েছে 22,567 পয়েন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপে মন্দা অবস্থা থাকলেও উত্থানে রয়েছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.67% বেড়ে দাঁড়িয়েছে 37,122 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.27% বেড়ে দাঁড়িয়েছে 3,418 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.69% কমে দাঁড়িয়েছে 73,829 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.67% বেড়ে দাঁড়িয়েছে 1,15,390 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 14তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।